মায়া চলে যাওয়ার পর তামিমের মুখে একটা হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই তার মনটা আবার খারাপ হয়ে গেল মায়ার জন্য। তামিম মায়াকে প্রথম ওইসব কথা বলতে চায়নি, কিন্তু সে ভেবে দেখলো মায়া যখন এতদিন পর নিজে থেকে তার কাছে এসেছে, তাও রিয়ার বিষয় জিজ্ঞেস করার জন্য, তাই সে ভাবলো মায়াকে একটু হার্ড করে কথা বলি আর দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। মায়ের চোখে জল দেখে তামিম কিছুটা আশ করতে পেরেছে যে মায়া আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু মায়াকে ওইসব কথা বলাতে তার নিজেরই এখন খারাপ লাগছে। তামিম ভাবলো ভার্সিটি শেষে মায়াকে একবার জিজ্ঞেস করে কনফার্ম হয়ে যাব মায়া আমাকে ভালোবাসে কিনা। যদি হ্যাঁ বলে তাহলে সব বাধা পেরিয়েও ওকে নিজের জীবনসঙ্গী বানাবো, আর যদি না বলে তাহলে আর ওকে নিয়ে কিছু ভাববো না, ওর সাথে একেবারে কথা বলাও ছেড়ে দিব। এদিকে মায়া চোখ মুছতে মুছতে ক্লাসে ঢুকে তার বান্ধবীদের কাছে গিয়ে বসে পড়ল। মায়া চোখ মুছে দেখে তার বান্ধবী নীলা বলল, কিরে তোর কি হয়েছে, কান্না করছিস নাকি? হ্যাঁ না না কিছু না, কান্না করব কেন, আমি তো ঠিক আছি। তাহলে বারবার চোখ মুছতেছিস কেন? কি হয়েছে তোর, বল আমাদের। আরে আমার আবার কি হবে, কিছুই হয়নি। তাহলে চোখ লাল হয়ে আছে কেন, আর তোর গলার আওয়াজ ভাঙা ভাঙা লাগছে কেন? এখন এদেরকে সত্যিটা বললে এরা উল্টো আমাকে দোষারোপ করবে, এর চেয়ে ভালো কিছু একটা বানিয়ে বলে দেই এদেরকে। আরে আর বলিস না, কাল রাতে হালকা জ্বর উঠেছিল, তাই গলাটা ভেঙে গেছে। আর এখন ভার্সিটিতে ঢোকার সময় কোথা থেকে জানি একটা পোকা এসে চোখে পড়ে যায় আর চোখের ভেতর যন্ত্রণা শুরু করে দেয়, তাই চোখ লাল হয়ে গেছে আর পানিও বেরোচ্ছে। এই কথাগুলো তো আমাদেরকে আগে বললেই পারতি। আই দেখি তোর চোখের কোথায় পোকা পড়েছে। না থাক, লাগবে না, পোকাটা মনে হয় বের হয়ে গেছে, এখন আর চোখে যন্ত্রণা করছে না। তুই জানিস পোকা বের হয়েছে কিনা? চুপ করে বসে থাক আর আমায় দেখতে দে তোর চোখে পোকা আছে কিনা। তারপর নীলা মায়ের কাছে এসে দুই হাত দিয়ে মায়ের চোখ মিলিয়ে দেখতে লাগলো চোখের মধ্যে কোনো পোকা আছে কিনা। চোখের মধ্যে কোনো পোকা না পেয়ে নীলা মায়ের চোখ ছেড়ে দিয়ে বলল, না, চোখে তো কোনো পোকা পেলাম না। বললামই তো এখন আর চোখে যন্ত্রণা করতেছে না, পোকাটা চোখ থেকে বেরিয়ে গেছে। আচ্ছা একটা কথার উত্তর দে, তুই গতকাল রেস্টুরেন্টে গিয়ে এত তাড়াতাড়ি খাবার খেয়ে চলে গেলি কেন? এমনি হঠাৎ হালকা মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, তাই ভাবলাম এসেছি যখন খাবারটা খেয়েই যাই, তাই তাড়াতাড়ি করে খেয়ে বাসায় চলে আসি। কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু মানে? এই যে তুই রেস্টুরেন্টের মধ্যে তামিম ভাইকে ওনার হবু বউয়ের সাথে দেখে কষ্ট পেয়ে চলে এসেছিস। এইসব কি বলছিস? আমি কেন ওনাকে ওনার হবু বউয়ের সাথে দেখে কষ্ট পাবো? কারণ তুই তো একবার তামিম ভাইয়াকে প্রপোজ করেছিলি, তাই। এটা তো জাস্ট বাজি জিতার জন্য করেছিলাম, ভালোবেসে তো আর নয়। আচ্ছা নীলা, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো। কি বল? তুই কিভাবে জানলি যে রেস্টুরেন্টে যে তামিম ভাইয়ার সাথে একটা মেয়ে বসেছিল ওই মেয়েটাই ওনার হবু বউ? তুই তো গতকালের আগের দিন ভার্সিটিতে আসিসনি। ওই দিন ভার্সিটির ছুটি হওয়ার পর তামিম ভাইকে ওই মেয়েটার সাথে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে দেখি। তখন আমরা ওনার পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলাম, তাই ভাবলাম ওনাকে একটু ভালো মন্দ জিজ্ঞেস করে যাই। তারপর ওনাকে ভালো মন্দ জিজ্ঞেস করে বললাম, আপনার পাশে থাকা আপুটা কে? তখন ওই মেয়েটা নিজেই আমাদেরকে বলল যে উনি নাকি তামিম ভাইয়ের হবু বউ, আর কিছুদিন পরেই নাকি তাদের দুইজনের বিয়ে হবে। মেয়েটা বললো আর তোরা বিশ্বাস করে নিলি? তামিম ভাই কি নিজ মুখে বলেছে যে ওই মেয়েটা ওনার হবু বউ? না, তবে মেয়েটা যখন আমাদেরকে এই কথা বলে তামিম ভাইকে বলল, কি আমি ঠিক বলেছি না? তখন তামিম ভাইয়াও মেয়েটার কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেন। এতে তো বোঝাই যায় যে ওই মেয়েটার সাথে তামিম ভাইয়ের বিয়ে ঠিক। নীলার কথা শুনে কিছু না বলে মন খারাপ করে বসে রইল। কি রে, তোর মন খারাপ নাকি? আরে না, আবার মাথাটা হালকা ব্যথা করছে, তাই কথা বলতে ভালো লাগছে না। ও। তারপর কেউ আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর ক্লাসে স্যার এসে সবাইকে ক্লাস করাতে লাগলেন। একে একে 3টা ক্লাস করানো শেষ হয়ে গেল। প্রতিদিনের মতো টিফিন টাইমে বেল বেজে উঠল। সব ছাত্রছাত্রীরা যার যার মতো ক্লাস থেকে বেরিয়ে গেল। মায়াও তার ব্যাগ নিয়ে তার বান্ধবীদের সাথে ক্লাস থেকে বেরিয়ে আসলো। কি রে, তুই ব্যাগ নিয়ে এসেছিস কেন? বাসায় চলে যাব তাই। বাসায় চলে যাবি মানে? কিন্তু কেন?
মাথা ব্যথা আবার শুরু হয়ে গেছে, তাই বাসায় চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আর সাবধানে যাস। মায়া আর কিছু না বলে ভার্সিটি থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসলো। আসলে তামিমের থেকে ওইসব কথা শোনার পর থেকে মায়ের কিছুই ভালো লাগছে না। তাই তার বান্ধবীদেরকে একটা মিথ্যা বলে ভার্সিটি থেকে চলে আসে। মেয়েকে এই সময় বাসায় দেখে রহিমা বেগম জিজ্ঞেস করলেন, কিরে, গতকাল ওই সময় বাসায় আসলি, আবার আজকেও ওই সময় বাসায় আসলি যে? তুই তো প্রতিদিন সব ক্লাস করে বাসায় আসিস, তা আজকে ক্লাস করিস নাই নাকি? হ্যাঁ আম্মু, করেছি তো। আসলে ভার্সিটিতে একটু পর একটা মিটিং হবে, তাই আর ক্লাস হবে না দেখে চলে এসেছি। ও, তাহলে ভালো করেছিস। যা, এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার রেডি করে দিচ্ছি। আম্মু আমি এখন খাবো না, আব্বু আসলে না হয় একসাথে খাবো। আচ্ছা, তাহলে তোর আব্বু আসলে আমি তোকে ডাক দিব না, তুই এবার রুমে গিয়ে একটু রেস্ট নে। আচ্ছা। বলে নিজের রুমে চলে আসলো। এদিকে ভার্সিটি শেষে তামিম ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে মায়ার অপেক্ষায়। ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলে মায়া এখনো বের হচ্ছে না কেন? হঠাৎ তামিম দেখলো মায়ার বান্ধবী নীলা আর ইরা দুজন ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছে। তামিম ওদেরকে ডাক দিয়ে তার কাছে আসতে বলল। তারাও তামিমের কাছে এসে দাঁড়ালো। জি ভাইয়া, আমাদের ডেকেছেন? তোমাদের বান্ধবী কোথায়? মায়ার কথা বলছেন? সে তো টিফিন টাইমে বাসায় চলে গেছে। কেন? তার নাকি মাথা ব্যথা করছিল, তাই চলে গেছে। ও আচ্ছা, তোমরা তাহলে এখন যাও। আচ্ছা ভাইয়া। তারপর মায়ার বান্ধবীরা যার যার বাসায় চলে গেল। তামিমও আর দাঁড়িয়ে না থেকে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। এদিকে মায়ার আব্বু বাসায় আসার পর মায়ার আম্মুকে এসে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। মায়ার এখন একেবারে খেতে ইচ্ছে করছে না। না খেলে আবার তার আম্মু আব্বু নানা রকম প্রশ্ন করতে থাকবেন, কেন খাবে না, কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও মায়া খাবারের জন্য তার রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে এসে বসলো। অপরদিকে তামিমও তার বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিল। রাতের বেলাও মায়ার খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তার আব্বুর জোরাজুরিতে খেতেই হলো। খেয়ে দিয়ে রুমে এসে মায়া ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে মায়া ভার্সিটিতে চলে এলো। ভার্সিটিতে এসে ঢুকতেই কোথা থেকে জানি তামিম এসে মায়ের হাত ধরে ভার্সিটির পাশে একটা বাগানে নিয়ে আসলো। আপনি আমায় এখানে নিয়ে এসেছেন কেন? শান্ত হও বলছি, আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আপনি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি গেলাম। এখান থেকে এক পাও নড়বে না বলে দিলাম। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর যেখানে ইচ্ছা সেখানে যেও। কি প্রশ্ন বলেন? তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ অথবা না, কোনটা? এটা আবার কেমন প্রশ্ন? আর আপনার না একজনের সাথে? কোনো এক্সট্রা কথা চলবে না, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। হ্যাঁ অথবা না, কোনটা? হঠাৎ এই প্রশ্ন কেন করছেন? আর আপনাকে তো আমি আগেই বলে দিয়েছি যে হ্যাঁ অথবা না, যে কোনো একটা বলো। সরি, পারবো না। কথাটা বলে মায়া চলে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে তামিম মায়ের হাত ধরে টান মেরে মায়াকে নিজের কাছে নিয়ে আসলো। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এখান থেকে এক পাও নড়তে পারবে না। কি কি করছেন এসব? ছাড়ুন আমায় প্লিজ। কেউ আমাদের এইভাবে দেখে ফেললে খারাপ ভাববে তো। যার যা ইচ্ছা ভাবুক, আমি কাউকে কেয়ার করি না। তোমাকে যা জিজ্ঞেস করেছি তার সোজাসুজি উত্তর দাও, তাহলে ছেড়ে দিব। না ভালোবাসি না আপনাকে আমি। হয়েছে এবার? দেখি, ছাড়ুন আমায়। কি বললে? আবার বলো। আমি আপনাকে ভালোবাসি না বলেছি। ভালোবাসো না তাই না? কিন্তু আমি তোমায় ভালোবাসি। 1 মাস ধরে কুকুরের মতো তোমার পিছনে ঘুরঘুর করছি একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু তুমি কি করলে? আমাকে ভালো করে বুঝলেই না, দিনের পর দিন আমাকে এড়িয়েই চললে। ভালোবাসা যে জোর কাটিয়ে আদায় করা যায় না, এটা বুঝেছি ওই দিনই, যেদিন আব্বু এসে আমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলেন। কিন্তু ভালোবাসা পাওয়া যায় ভালোবাসার দ্বারা, এটা এখন ঠিকই বুঝেছি। আর এখন থেকে এই কৌশলটাই ব্যবহার করতে হবে তোমার ভালোবাসা পেতে গেলে। মানেটা বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। কথাটা বললেই তামিম ধীরে ধীরে তার মাথাটা নিচু করে মায়ার লাল টুকটুকে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। তামিমকে এইভাবে এগোতে দেখে মায়ার তো প্রাণ যায় যায় অবস্থা। তামিম ওকে যেভাবে চেপে ধরে রেখেছে, এতে মায়ার ক্ষমতা নেই তামিমের থেকে নিজেকে ছাড়ানোর। তামিম যতই মায়ের দিকে এগোচ্ছে ততই মায়ের হার্টবিট বেড়ে যাচ্ছে। তামিম এগোতে এগোতে মায়ের ঠোঁটের দিকে তাকিয়ে দেখলো মায়ার লাল টুকটুকে ঠোঁট জোড়া কাঁপছে।
যেন আরেকটা ঠোঁট জোড়া এসে এই ঠোঁটগুলোর সাথে এক না হলে এই ঠোঁটগুলো কাঁপা বন্ধ হবে না। তামিম মায়ার একেবারে কাছে আসতেই মায়ার বাড়ি বাড়ি গরম নিঃশ্বাস এসে তামিমের মুখে পড়তে লাগলো। তামিম আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলো না। মায়ার ঠোঁটজোড়ার সাথে নিজের ঠোঁটজোড়া এক করে দিয়ে ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরলো। আর ঠোঁটজোড়া দিয়ে মায়া অনেকক্ষণ ধরে তামিমের সাথে দোস্তাদস্তি করছে নিজেকে ছাড়ানোর জন্য। কিন্তু তামিম মায়াকে যেভাবে চেপে ধরে আছে, এতে মায়া নিজেকে তামিমের থেকে ছাড়াতেই পারছে না। শুধু চোখ বুজে তামিমের অত্যাচার সহ্য করে যাচ্ছে মায়া। মায়া ছুটার জন্য নাড়াচাড়া করছে দেখে তামিম তার ডান হাত দিয়ে মায়ার কোমরে আলতো করে চেপে ধরলো। তামিম মায়ার কোমরে হাত দিতেই মায়া চোখ মেলে চোখ বড় বড় করে তামিমের চোখের দিকে তাকালো। তামিম মায়াকে তার চোখের ইশারায় শান্ত হতে বলল। কিন্তু মায়ার যে এই মুহূর্তটা একেবারে ভালো লাগছে না। মায়া মনে মনে একটা প্রতিজ্ঞাই করছে, একবার যদি তামিমের থেকে ছাড়া পায় তাহলে সে আর কখনো তামিমের ধারে কাছেও আসবে না। এদিকে তামিম মায়াকে আরেকটু শক্ত করে চেপে ধরে তার ঠোঁট দিয়ে মায়ার ঠোঁটগুলো ললিপপের মতো খোসা শুরু করে দিয়েছে। মায়া এখন এই মুহূর্তটাও আরো বেশি খারাপ লাগছে, কিন্তু কিছুতেই সে নিজেকে তামিমের থেকে ছাড়াতে পারছে না। হঠাৎ মায়া তার মাথায় একটা বুদ্ধি এসে ঢুকলো। মায়া নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে তামিমের পায়ের উপর তার পা দিয়ে জোরে একটা গোতা মারল। ব্যাস, এতেই কাজ হয়ে গেল। পায়ে ব্যথা পেয়ে তামিম মায়াকে ছেড়ে দিল। আর এই সুযোগে মায়া ছাড়া পেয়ে দৌড়ে ভার্সিটিতে চলে এলো। উফ, পায়ে অনেক জোরে গুতা মেরে ফেলেছে, বাট তোমার ঠোঁটগুলো অনেক সুইট জান পাখি। ফার্স্ট টাইম তোমায় কিস করলাম, কিন্তু ভালো করে কিসটাও করতে দিলে না। নো প্রবলেম, নেক্সট টাইম আবার দেখা হলে এত সহজে ছাড়া পাবে না। যাই, এখন ভার্সিটিতে যাই। এইখানে একা দাঁড়িয়ে থেকে কি করব? আউচ! এত জোরে গোতা মেরেছে যে মাটিতে পাটাও ভালো করে লাগাতে পারছি না। তারপর তামিম কোনো রকমে পা টেনে টেনে আবার ভার্সিটিতে এসে তার ক্লাসে চলে গেল। এদিকে মায়া দৌড়াতে দৌড়াতে তার বান্ধবীদের কাছে গিয়ে বসে হাঁপাতে লাগলো। মায়াকে এইভাবে হাঁপাতে দেখে তার বান্ধবী নীলা বলল, ওই তোর কি হয়েছে? এইভাবে হাঁপাচ্ছিস কেন? পাগলা কুকুরের দৌড়ানি খেলে নাকি? না, তার থেকেও আরো বড় কিছু। তার থেকে বড় কিছু মানে? বাঘের দৌড়ানি খেলে নাকি? আরে কি বলছিস এসব? বাঘ কোথা থেকে আসবে? তাহলে এইভাবে হাঁপাচ্ছিস কেন সেটা বলবি তো নাকি? আরে আর বলিস না, ভার্সিটিতে ঢোকার সময় হঠাৎ তামিম ভাইয়া। কি হলো, থেমে গেলি কেন? বল, তামিম ভাইয়া কি করেছেন? না, এদেরকে ওই সময় কথাটা বলা যাবে না, না হলে এরা আমাদেরকে নিয়ে কি থেকে কি যে ভাববে। কিন্তু আমি তো ওনার নাম মুখে নিয়ে ফেলেছি, এখন যাই বলি না কেন ওনার নামেই কিছু বলতে হবে। কিন্তু কি বলবো? কিরে, চুপ করে আছিস কেন? কথা বল। তামিম ভাইয়া তোকে কি করেছে? আরে কি করবেন, কিছুই করেন না। তাহলে তামিম ভাইয়া বলে থেমে গেলি কেন? নিশ্চয়ই উনি তোকে কিছু একটা করেছেন। আরে কিছুই করেননি, হয়েছেটা কি শুন। ভার্সিটিতে ঢুকতে যাব তখনই দেখলাম তামিম ভাইয়া রাস্তার মধ্যে একটা ছেলেকে উড়াধুরা মাইর মারছে। ছেলেটাকে মারতে দেখে ভাবলাম ওনাকে গিয়ে আটকাই। হেঁটে হেঁটে ওনার কাছাকাছি আসতেই মনে পড়লো ওই দিনের ঘটনা। তামিম ভাইয়া যে একটা ছেলেকে কিছুদিন আগে মেরেছিলেন, একটা মেয়েকে টিস করায়। ভাবলাম আমার আর ওনার কাছে যাওয়া ঠিক হবে না। চলে আসতে যাব তখনই হঠাৎ তামিম ভাইয়া পেছন ফিরে আমার দিকে তাকালেন। আমাকে দেখে ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলে আমি ভয় পেয়ে দৌড়ে ওখান থেকে চলে আসি। এটাই আমার হাঁপানোর কারণ। আর একটু কাছে গিয়ে ওই দিনের মতো জ্ঞান দিতে পারলি না ওনাকে? জ্ঞান দিতে গেলে আজ আমায় আর খুঁজেই পেতি না। মায়া, তোর ঠোঁটের এই অবস্থা কেন? আর ঠোঁট একদম লাল হয়ে আছে, আর ঠোঁট থেকে হালকা ব্লাড বের হচ্ছে মনে হয়। কি বলিস? ঠোঁট থেকে আবার ব্লাড বের হবে কেন? আরে হ্যাঁ, সত্যিই তো। দেখ, তুই হাত দিয়ে তোর ঠোঁট থেকে হালকা ব্লাড বের হচ্ছে মনে হয়। তাদের কথার আগামাথা বুঝতে না পেরে ঠোঁটে হাত দিয়ে দেখলো আঙ্গুলে মাথায় হালকা রক্ত লেগে আছে। তার মানে সত্যি ঠোঁট থেকে ব্লাড বের হচ্ছে। ঠোঁট কাটলেও না ফাটলেও না, তাহলে শুধু শুধু ব্লাড বের হচ্ছে কেন? ঠোঁট থেকে হঠাৎ ব্লাড বের হচ্ছে কেন? মায়া বসে বসে ভাবছে। হঠাৎ তার মাথায় আসলো বাগানের ঘটনা। সে বুঝতে পারলো তামিম যখন তার ঠোঁটের মধ্যে কিস করেছিল তখন হয়তো সে তার ঠোঁটে কামড় দিয়ে ঠোঁট কেটে ফেলছে, যার কারণে এখন ঠোঁট থেকে হালকা হালকা রক্ত বের হচ্ছে। চুপ করে আছিস কেন? আর কি এত ভাবছিস? হ্যাঁ না, কই কি ভাবছি? কিছু না। ঠোঁট থেকে হালকা ব্লাড বের হচ্ছে মনে হয়। কি জানি, হয়তো ঠান্ডায় ঠোঁট ফেটে গেছে, তাই এখন রক্ত বের হচ্ছে। আমার হয়।
এবার তোরা একটু চুপ থাক, আর কথা বলতে ভালো লাগছে না। মায়ার কথা শুনে তার বান্ধবীরা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর সবাই ক্লাসে মনোযোগ দিল। দেখতে দেখতে সব কয়েকটা ক্লাস করানো শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। ভার্সিটি থেকে বেরিয়ে মায়া তার বান্ধবীদেরকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলো। মাঝ রাস্তায় আসতেই কোথা থেকে জানি একটা গাড়ি এসে মায়ার পথ আটকে দাঁড়ায়। তারপর ভিতর থেকে গাড়ির দরজা খুলে তামিম বেরিয়ে এসে মায়ার সামনে এসে দাঁড়ালো। তামিমকে নিজের সামনে দেখে মায়া কিছুটা ভয় পেয়ে গেল। কোথায় যাচ্ছ জান পাখি? বাসায় যাচ্ছি। গাড়িতে উঠে বসো, আমি তোমায় বাসায় পৌঁছে দিচ্ছি। লাগবে না, আমি একাই যেতে পারবো। কথাটা বলে মায়া তামিমের পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই তামিম খপ করে মায়ের হাতে ধরে ফেলে। তে মায়া ভয় পেয়ে শিহরিত হয়ে ওঠে। চুপচাপ গাড়িতে উঠে বসো, না হলে কিন্তু বাগানে যা করেছিলাম এইখানেও আবার ওইটা করব। ভেবে দেখলো এখন গাড়িতে ওঠা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। গাড়িতে না উঠলে যদি এখন সত্যি সত্যি ওই সময়ের কাজটা এইখানেও করে বসেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বাগানে তেমন মানুষ ছিল না বলে কেউ দেখেনি, কিন্তু এটা তো রাস্তা, যখন তখন মানুষ এসে দেখে ফেলতে পারে। না, উনি যখন বলছেন তাহলে গাড়িতে উঠে পড়ি। তারপর মায়া আর কোনো কথা না বলে তামিমের গাড়িতে গিয়ে উঠে বসলো। তামিমও একটা মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে ড্রাইভিং করতে লাগলো। প্রায় বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে মায়াদের বাসার সামনে থামলো। গাড়ি থামতেই মায়া গাড়ি থেকে নেমে যাওয়া ধরবে, তখনই তামিম মায়ের হাতে ধরে ফেলে। এত তারা কিসের জান পাখি? বাসার কাছেই তো নিয়ে এসেছি, কোথাও তো আর কিডন্যাপ করে নিয়ে এসেছি না। হাত ছাড়ুন, আমি বাসায় যাব। যাওয়ার জন্য এত মরিয়া হয়ে যাচ্ছ কেন? যাবি তো? না করলাম কখন? তাহলে আমার হাত ধরে রেখেছেন কেন? তোমার সাথে কিছু কথা বলবো তাই। কি কথা? যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবে তো? উত্তর জানা থাকলে অবশ্যই দেব। আচ্ছা, তুমি কি আমায় ভালোবাসো না? দেখেন, আপনার একটা অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, কিছুদিন পর সে আপনার বউ হবে, তো এইখানে আমায় ভালোবাসার কথা জিজ্ঞেস করার মানে কি? এটা ঠিক যে ওই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো এই বিয়েতে আমার একদমই মত নেই, এটাই তো বলবেন তাই না? মত না থাকলে আমি কি করব? আপনার পরিবার ওই মেয়েটার সাথে আপনার বিয়ে ঠিক করেছে, তাহলে ওই মেয়েটাকেই বিয়ে করুন। কেন আমার মতো থার্ড ক্লাস মেয়ের পেছনে অযথা ভালোবাসার নামে টাইম পাস করছেন? মায়া, এইভাবে বলো না প্লিজ। আমি সরি, আসলে আমি আপনার সাথে আমি কোনো কথাও বলতে চাই না, আর আপনার কোনো কথাও আমি শুনতে চাই না। এবার দয়া করে আমার হাতটা ছাড়ুন প্লিজ। ছেড়ে দিব। আগে বলো তুমি আমাকে ভালোবাসো কি না? দেখুন, আপনার একজনের সাথে এত কিছু শুনতে চাচ্ছি না, হ্যাঁ অথবা না কোনটা? না, আপনাকে আমি ভালোবাসি না আর জীবনে বাসবও না। প্লিজ আমার মতো থার্ড ক্লাস মেয়ের পেছনে অযথা টাইম পাস না করে আপনার হবু বউকে টাইম দেন আর একে অপরকে ভালো করে বোঝার চেষ্টা করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথাগুলো বলেই মায়া তামিমের থেকে নিজেকে হাত ছাড়িয়ে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে বাসার ভিতরে চলে গেল। আমিও দেখব তুমি কিভাবে আমায় ভালো না বেসে থাকো। তোমার সবচেয়ে দুর্বল পয়েন্ট কি সেটা আমার জানা হয়ে গেছে। আমাকে ভালো না বাসাতে এখন থেকে তোমায় অনেক কষ্ট সহ্য করতে হবে। কষ্ট পেতে পেতে যখন তুমি আর থাকতে পারবে না, তখন তুমি নিজ থেকেই আমার কাছে এসে ভালোবাসি কথাটা বলবে। তারপর তামিম মায়াদের বাড়ির দিকে তাকিয়ে একটা ডেবিল হাসি দিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে তার বাসায় চলে আসলো। দুপুরে খাবার খেয়ে মায়া তার রুমের মধ্যে শুয়ে আছে আর তামিমের কথা ভাবছে। উনি আসলে চাচ্ছেনটা কি? প্রথমত, ওনার একজনের সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও উনি আমার পেছনে পড়ে আছেন। দ্বিতীয়ত, ওনাকে আমি ভালোবাসি না বলার পরেও উনি আমার পেছনে পড়ে আছেন। একজনের সাথে অলরেডি ওনার বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরেও উনি কেন আমার পেছনে ভালোবাসার জন্য ঘুরঘুর করছেন? ওনার সম্পর্কে আমি যতটুকু জানি, এতে মনে হয় না যে উনি মেয়ে লোভী বা মেয়েদের প্রতি ওনার আকর্ষণ বেশি, আর সারাক্ষণ মেয়েদের নিয়ে মাতামাতি করা ওনার ভালো লাগে। তাহলে কেন উনি ওনার হবু বউকে রেখে আমার পেছনে পড়ে আছেন? উফ, মাথায় কিছুই ঢুকছে না। ওনার মনে যে কি চলছে এটা উপরওয়ালাই ভালো জানেন। এদিকে তামিমও বাসায় এসে খাওয়া দাওয়া করে তার রুমে এসে মায়ের কথাই ভাবছে। তুমি যে আমার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছো এটা আমি ওই দিনই বুঝে ফেলেছি। সেদিন তুমি আমায় রিয়ার সাথে রেস্টুরেন্টে খাবার খেতে দেখেছিলে। এখন আমি যতটা মেয়ের সাথে কথা বলি বা মেলামেশা করি, এতে তুমি জেলাস ফিল করবে, এটা আমি ভালো করেই জানি। আমিও তোমায় ভালোবেসি আর তুমিও এখন আমায় ভালোবেসে ফেলেছো, কিন্তু মুখ ফুটে বলতে পারছো না। এখন
এমন কিছু করব যাতে তুমি নিজ থেকেই আমায় এসে ভালোবাসি কথাটা বলবে। দেখতে থাকো জান পাখি, এবার আমি কি করি। তারপর তামিম তার পকেট থেকে মোবাইলটা বের করে রিয়ার নাম্বারে কল দিল। 2বার রিং হতেই অপর পাশ থেকে রিয়া কল রিসিভ করলো। রেস্টুরেন্টে যাওয়ার দিন রিয়া নিজেই তামিমকে নিজের নাম্বার দেয় আর তামিমও নাম্বার দেয়। বাবা, এতদিন পর হঠাৎ আমার কথা কিভাবে মনে পড়লো আপনার? এতদিন পর কোথায়? 2 দিন আগেই তো আপনি কল দেওয়ার পর 20 মিনিট কথা বললাম। ওইটা তো আমি নিজে থেকে দিয়েছি, তুমি তো আর দেও নাই। এখন তো দিয়েছি নাকি? তা কি কারণে হঠাৎ আমাকে ফোন দিলেন শুনি? আচ্ছা, ভুল হয়ে গেছে, আর কল দিব না, বাই। এই, একদম কল কাটবে না। এতদিন হলো তোমার সাথে কথা বলছি, কিন্তু তুমি তো কখনো নিজে থেকে আমাকে কল দাওনি। তাই বললাম হঠাৎ কি প্রয়োজনে কল দেবে। ও, তা প্রয়োজন ছাড়া কি কল দেওয়া যাবে না? আরে সেটা কখন বললাম? তোমার যখন ইচ্ছে কল দিও, প্রয়োজনে অপ্রয়োজনে যখন মন চায় কল দিও, আমি কিছু মনে করব না। মেয়ের ঢং দেখো, আমার তো আর খেয়ে দে কাজ নেই যে একে অকারণে কল দিব। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো? কল দিয়েছো কেন? কথা বলার জন্যই তো নাকি? তাহলে কিছু না বলে চুপ করে আছো কেন? আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো, আর আমায় আপনি না করে তুমি করে বলবা। আচ্ছা, তা তুমি কি কাল ফ্রি আছো নাকি তোমার কোনো কাজ আছে? না, আমার আবার কি কাজ থাকবে? আমি তো অল টাইম ফ্রি থাকি। আচ্ছা, তুমি তো আমার ভার্সিটি চিনোই, তা কাল একবার 3টার সময় আমার ভার্সিটিতে আসতে পারবে? পারবো না কেন? অবশ্যই পারবো, কিন্তু ভার্সিটিতে এসে কি করব? তোমায় নিয়ে একটু ঘুরতে যাবো আর কি। কি সত্যি? সত্যি। ওকে, তাহলে কাল 3টার সময় আমি তোমাদের ভার্সিটিতে চলে আসবো, কিন্তু তোমাকে পাবো কোথায়? তুমি আগে ভার্সিটিতে আসিও, 3টার সময় আমাদের ভার্সিটি ছুটি হয়, আমি তখন বাহিরেই দাঁড়িয়ে থাকবো। ওকে, আচ্ছা তাহলে এখন রাখি, আম্মু ডাকছে। ওকে, এবার শুরু হবে আসল খেলা। বলেই তামিম একটা ডেবিল হাসি দিয়ে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলায় তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। একেবারে রাতে খাওয়ার সময় তামিম বাসায় এসে ঢুকলো। বাসায় ঢুকতেই তার আম্মু তাকে বকাঝকা করতে লাগলেন, কিন্তু এসব সে কানে না দিয়ে তার রুমে চলে আসলো। রুমে এসে হাত মুখ দিয়ে দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর তার আম্মু এসে খাওয়ার জন্য ডাকলো। সে বলল তার আম্মু আর কিছু না বলে চলে গেলেন। এদিকে মায়াও পড়াশোনা শেষ করে রাতে খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ তামিমকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে মায়া ভার্সিটিতে চলে আসলো। এসে দেখলো তামিম ভার্সিটির ভিতরে তার লোকেদের সাথে বসে আছে আর কি যেন কথা বলছে। মায়াকে ভার্সিটির ভিতরে ঢুকতে দেখে তামিম দেখেও না দেখার বান করে তাদের সাথে কথা বলতেই আছে। তামিমের এমন আচরণে মায়া কিছুটা অবাক হয়ে গেল। প্রতিদিন তো উনি আমাকে দেখলেই আমার কাছে চলে আসতেন কথা বলার জন্য, তাহলে আজ ওনার কি হলো? আমাকে দেখেও না দেখার ভান করে বসে আছেন কেন? দূর, এতে আমার কি? উনি আমার সাথে কথা না বললে নাই, আমি আমার ক্লাসে যাই। তারপর মায়া ওইখান থেকে সোজা ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে মায়া দেখলো তার বান্ধবীরা একে অপরের সাথে গল্প করছে। মায়া তাদের কাছে গিয়ে বসতেই তারা চুপ হয়ে গেল। কি রে, তোরা চুপ হয়ে গেলি কেন? আমাদের কথা শুনতে তো তোর ভালো লাগে না, তাই চুপ হয়ে গেলাম। আমি কখন বললাম যে তোদের কথা আমার ভালো লাগে না? ওই যে গতকাল বললি। আরে গতকাল এমনিতেই ঠোঁটের ব্যথায় ভালো লাগছিল না, তাই ওই কথা বলে ফেলেছি। আর তোরা ওই কথাতেই এখন আর কথা বলতে যাচ্ছিস না। আচ্ছা যা, গতকালের জন্য সরি, এবার কথা বল। তোরা চুপ করে বসে থাকলে যে আমার ভালো লাগে না। মায়ের কথা শুনে তার বান্ধবীরা আবার গল্প করতে শুরু করলো। মায়াও তাদের সাথে যোগ দিল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলো। তারা গল্প বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিল। একেবারে 3টা ক্লাস করিয়ে টিফিন টাইমে বেল বেজে উঠলো। মায়া আর তার বান্ধবীরা ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনে গিয়ে টিফিন খেয়ে আবার ক্লাসে চলে আসলো। কিছুক্ষণ পর টিফিন টাইমের সময় শেষ হলে আরেক স্যার এসে ক্লাসে ঢুকলেন আর ছাত্রছাত্রীদের ক্লাস করাতে লাগলেন। একে একে বাকি ক্লাস করিয়ে ভার্সিটি ছুটি হয়ে গেল। মায়া তার বান্ধবীদেরকে নিয়ে ভার্সিটি থেকে বের হতেই সামনে তাকিয়ে দেখলো তামিম তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর একটা মেয়ের হাত ধরে মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। মায়া তামিমের সাথে থাকা মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো এটা ওই রেস্টুরেন্টের মেয়ে।
যার সাথে তামিমের বিয়ে ঠিক হয়েছে। এদিকে তামিমা মায়াকে দেখে রিয়ার সাথে আরো হেসে হেসে কথা বলা শুরু করে দিয়েছে। তামিম মায়াকে শুনিয়ে শুনিয়ে রিয়াকে বলল, ওয়াও, ইউ লুকিং ভেরি নাইস। আর তোমার ঠোঁটের পাশে তিল থাকায় তোমাকে আরো সুন্দর লাগছে। থোর কিছু বলো না। আরে সত্যি বলছি, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে। তুমি যদি আমার বউ হতে তাহলে এখন এখন কি বলো? তার মুখ রিয়ার কানের কাছে নিয়ে এমনভাবে কথা বলল যেন সে রিয়ার গালে চুমু খাচ্ছে। আসলে মায়াকে দেখানোর জন্যই তামিম এমন করেছে। বিয়েটা হোক, তারপর না হয় বলবো। বিয়ের কথা শুনে রিয়া আরো লজ্জা পেল। আচ্ছা, অনেক কথা হয়েছে, এবার তাহলে যাওয়া যাক। কোথায় যাবে? গাড়িতে উঠে বসো, তারপর বলছি। তামিমের কথায় রিয়া গাড়িতে গিয়ে উঠে বসলো। তামিম একবার পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে দেখলো মায়া আগের মতোই সেখানে দাঁড়িয়ে আছে, আর তার দিকে তাকিয়ে রাগে ফুসফুস করছে। মায়ার মন চাচ্ছে এক্ষুনি গিয়ে ওই রিয়া মেয়েটাকে গাড়ি থেকে বের করে চড়িয়ে লাল করে দিতে, কিন্তু তার বান্ধবীরা তার পাশে থাকায় সে কিছু করতে পারছে না, আর বলতেও পারছে না। তামিম মায়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। কিরে মায়া, তোর চেহারা লাল হয়ে গেছে কেন? আসলে মায়ের চেহারা অনেক ফর্সা, আর ফর্সা মেয়েরা রাগলে চেহারা লাল হয়ে যায়, যা মায়েরও হয়েছে। কিছু না, এমনি। আমি বাসায় গেলাম, বাই। কথাটা বলেই মায়া তাদেরকে আর কিছু বলতে না দিয়ে বাসার দিকে হাঁটা ধরলো। মায়ার এমন আচরণে তার বান্ধবীরা কিছুই বুঝলো না। তারপর তারাও যার যার মতো বাসা চলে গেল। মায়া বাসায় এসে তার রুমে গিয়েই দরজা বন্ধ করে বিছানার উপর ধপাস করে বসে পড়ল। তামিমের সাথে রিয়া মেয়েটাকে দেখলে মায়ার কেন জানি সহ্য হচ্ছিল না তখন, কিন্তু তার এমন কেন হচ্ছিল এটা মায়া কিছুতেই বুঝতে পারছে না। মায়া এবার কিছুটা শান্ত হয়ে ভাবতে লাগলো, আচ্ছা, ওনার পাশে ওই মেয়েটাকে দেখে আমার এত রাগ হচ্ছিল কেন? একটা মেয়ে যদি তার প্রিয় মানুষের সাথে অন্য কোনো মেয়েকে দেখে তখনই ওই মেয়েটা জেলাস ফিল করে। তাহলে কি আমার প্রিয় মানুষটা উনি? তাহলে কি আমি ওনাকে ভালোবেসে ফেললাম? ভালোবাসলেই কি আমি ওনাকে সারা জীবন নিজের সঙ্গী হিসাবে পাবো? সেটা এই জন্মে হবে বলে তো মনে হয় না, কারণ ওনার পরিবার খুব উঁচু লেভেলের, আর আমার পরিবার মধ্যবিত্ত বললেই চলে। মিডল ক্লাস পরিবারের মেয়ে হয়ে আমি এত উঁচু পরিবারের ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আশা করছি। সব কিছুর পরে যে কি হবে সেটা আমি কিছুই জানি না। এই বিষয়ে স্বয়ং উপরওয়ালাই ভালো জানেন। এভাবেই কাটতে লাগলো মায়ার আর তামিমের দিনকাল। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। এখন তামিম প্রতিদিন ভার্সিটি শেষে রিয়াকে সাথে নিয়ে কোথাও ঘুরতে যায় মায়াকে দেখে দেখে, যাতে মায়া এরকম আর সহ্য করতে না পেরে তামিমকে নিজের মনের কথাটা বলে দেয়। কিন্তু মায়া এই 15 দিনে তামিমকে কিছুই বলেনি। হ্যাঁ, তামিমের সাথে রিয়াকে দেখে মায়ের জেলাস ফিল হয়, কিন্তু সে মুখ ফুটে তামিমকে কিছু বলতে পারে না। মায়ের মনে হচ্ছে তার মন তাকে বাধা দিচ্ছে তামিমকে কিছু না বলার জন্য। তো আজ রাতের বেলা তামিম তার মা বাবার সাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন সময় রফিক আহমেদ মানে তামিমের বাবা বললেন, আমি যাচ্ছি আগামী শুক্রবার আমাদের বাসায় রিয়ার সাথে তোমার এঙ্গেজমেন্টের কাজটা সেরে ফেলতে। বন্ধুদেরকে দাওয়াত দেওয়ার হলে দিয়ে দিতে পারো। তার বাবার মুখ থেকে এমন কথা শুনে সে যেন আকাশ থেকে পড়লো। এত তাড়াতাড়ি যে রিয়ার সাথে তার এঙ্গেজমেন্ট হবে এটা সে কল্পনাও করতে পারেনি। আম্মু কি বলছো এইসব? এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করানোর কি আছে? আরও কিছুদিন পর। রিয়ার আব্বু চাচ্ছে যে তোমাদের এঙ্গেজমেন্টের কাজটা সেরে ফেলতে, তারপর একটা ভালো দিন দেখে দুজনের বিয়ের তারিখ ঠিক করা হবে। তাই বলে আমি আর কোনো কথা শুনতে চাই না। আগামী শুক্রবার তোমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে, ব্যাস, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে। তারপর তামিম আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে তারা রুমে চলে আসলো। রুমে এসে সে রিয়াকে ফোন দিয়ে এঙ্গেজমেন্টের তারিখটা আরও পরে ফেলতে বলল। রিয়া বলল সে তার আব্বুর কথার বিরুদ্ধে যেতে পারবে না। তামিম রাগের মাথায় কল কেটে বিছানার উপর মোবাইলটা ছুঁড়ে মারল। পরের দিন তামিমের বাবা আর অফিসে সকল স্টাফদেরকে তার ছেলের এঙ্গেজমেন্টে আসার জন্য বলে গেলেন। সাথে ওনার আরও কিছু কর্মচারীদেরও বললেন যারা তার আন্ডারে কাজ করে। রাতের বেলা খাবার টেবিলে বসে মায়া তার মা বাবার সাথে খাবার খাচ্ছে। এমন সময় মায়ের আব্বু বললেন, শোন, আগামী শুক্রবার
আমাদের বছর একমাত্র ছেলের এঙ্গেজমেন্ট হবে, তাই উনি সবাইকে ওনার ছেলের এঙ্গেজমেন্টে আসার জন্য বলেছে। রাতে আমরা সবাই ওখানেই খাবো। তোমার বস মানে কার কথা বলছো আব্বু? এই শহরে নামকরা বিজনেসম্যান রফিক আহমেদকে তো চিনিস। সামনের শুক্রবার ওনার একমাত্র ছেলের এঙ্গেজমেন্ট হবে, তাই আমাদেরকে উনি যেতে বলেছে। কারণ আমরা যে কয়টা দোকান আছে সেগুলো সব ওনারই, আমি শুধু ওগুলোরই দেখাশোনা করি আর কি। তার আব্বুর মুখ থেকে রফিক আহমেদের ছেলে বিয়ের কথা শুনে মায়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওনার তো একটাই ছেলে, আর উনি হলেন আমাদের কলেজের তামিম ভাইয়া। তার মানে সামনের শুক্রবার তামিম ভাইয়ার এঙ্গেজমেন্ট হবে? তামিমের এঙ্গেজমেন্টের কথা শুনে মায়া প্লেটের অর্ধেক খাবার খেয়ে বাকি অর্ধেক খাবার রেখেই রুমে চলে আসলো। রুমে এসে দরজা বন্ধ করে মায়া ধপ করে বিছানার উপর শুয়ে পড়লো। শুয়ে শুয়ে মায়া শুধু তামিমকে নিয়েই ভাবছে। উনি কি তাহলে আমায় ভালোবাসেন না? উনিও কি তাহলে অন্য ছেলেদের মতো আমার পেছনে ঘুরঘুর করছিলেন জাস্ট টাইম পাস করার জন্য? হতেও পারে, কারণ এই 15 দিনে উনি আমার সাথে কখনো কথাই বলেননি। দেখা হলেই আমাকে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতেন। এই 15 দিনের বেশিরভাগ সময়ই ওনাকে এই মেয়েটার সাথে দেখা গেছে। হাঁটতে গেলে, কথা বলতে গেলে আর খেতে গেলে একদম পাশাপাশি, আর একে অন্যের হাত ধরে থাকতো দুজনেই। তাহলে উনি যেদিন ওনার গাড়ি দিয়ে আমার বাসায় নামিয়ে দিয়ে গেলেন, সেদিন কেন আমায় জিজ্ঞেস করলেন না আমি ওনাকে ভালোবাসি কিনা? ওনার মনে আসলে চলছিলটা কি? আমায় নিয়ে ওনার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা ছিল তো না নাকি? না না, উনি তো এমন ছেলে না। ওনার বাবা এই শহরের নাম করা একজন বিজনেসম্যান হলেও ওনার মধ্যে অহংকারের কোনো ছিটাফোঁটাও নেই। আমি যতদূর জানি উনি একজন ভালো মনের মানুষ। ওনার মনে যদি কোনো মেয়েদের নিয়ে খারাপ চিন্তা ভাবনা থাকতো, উনি কথাবার্তা বলে তাদেরকে নিজের বশে নিয়ে নিতেন। কিন্তু উনি তো এইসবের কিছুই করেন না, বরং মেয়েদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করেন, আর মেয়েদেরকে অনেক সম্মানও করেন। তাহলে উনি আমার পেছনে ভালোবাসার জন্য ঘুরঘুর করে কেন? এখন অন্য আরেকটা মেয়েকে জীবনসঙ্গী বানাতে চাইছেন। উনি আমার সাথে ভালোবাসার নামে নাটক করলেও আমি যে ওনাকে এখন সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। ওনাকে যে আমি নিজের মনে জায়গা দিয়ে ফেলেছি। ওনাকে ছাড়া যে আমি অন্য কাউকে নিজের মনে জায়গা দিতে পারবো না। কি হচ্ছে আমার সাথে এইসব? নিজের ভালোবাসার মানুষটাকে কি এই জীবনে আর নিজের করে পাবো না? শেষ পর্যন্ত যে কি হবে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। কথাগুলো ভাবতে ভাবতে মায়া একসময় ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এখন কি করা যায়? আমি তো রিয়াকে বিয়ে করতে পারবো না, কারণ আমি মায়াকে ভালোবাসি। এতদিন রিয়ার সাথে এত ক্লোজ হয়ে চলাফেরা করেছি শুধু মায়ার জন্য, যাতে সে আমাদেরকে একসাথে দেখে সহ্য করতে না পেরে আমায় এসে ভালোবাসি কথাটা বলে দেয়। মায়া যদি একবার আমায় এসে ভালোবাসি কথাটা বলে দিত, তাহলে আমাদের মধ্যে আর কোনো বাধা থাকতো না। কারণ মায়া আমাকে ভালোবাসলে আব্বুকেও আমি রিকোয়েস্ট করে বিয়েটা ক্যান্সেল করাতে পারতাম। কিন্তু মায়া তো একবারও আমাকে রিয়ার সাথে দেখে কিছু বলে নাই। দূর থেকে সে আমাদেরকে দেখে শুধু জেলাস ফিল করতো, বাট কখনো ভালোবাসি কথাটা বলেনি। তাহলে কি মায়া আমাকে সত্যিই ভালোবাসে না? কিন্তু আমি যে মায়াকে মন থেকে ভালোবাসি, চাইলেও তাকে আর এই মন থেকে বের করে দিতে পারবো না। এখন আমি কি করব? যে করেই হোক আমায় এই এঙ্গেজমেন্টটা আটকাতেই হবে। রিয়ার সাথে যদি একবার আমার এঙ্গেজমেন্টটা হয়ে যায়, তাহলে রিয়াকে বিয়ে করা না ছাড়া আমার আর উপায় থাকবে না। এইসব বিষয় নিয়ে ভাবতে ভাবতে তামিমও একসময় ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। মায়া এই কয়েকদিন আর ভার্সিটিতে যায়নি। গিয়ে কি করবে? তামিমকে রিয়ার সাথে দেখলে যে মায়ার আরও কষ্ট হয়। তাই মায়া ভার্সিটিতে না গিয়ে সারাক্ষণ রুমের মধ্যে থেকে তামিমকে নিয়ে ভাবনায় থাকতো। অপরদিকে তামিমও এই কয়েকদিন ভার্সিটিতে যায়নি। তার আব্বুর কথায় এঙ্গেজমেন্ট না হওয়া পর্যন্ত তামিম যেন ভার্সিটিতে না যায়, এটা তার বাবার কড়া নির্দেশ। আসলে তামিম তার বাবাকে তেমন ভয় পায় না। সে তার বাবাকে যথেষ্ট সম্মান করে বিদায় সে তার বাবার সব কথা মেনে চলে। ভার্সিটিতে যেতে না পেরে মায়ার মতো তামিমেরও একই অবস্থা। মায়া হয়তো ভার্সিটিতে গিয়ে তামিমকে কোথাও দেখতে না পেয়ে সব জায়গায় খুঁজে বেড়াবে, কিন্তু তামিমকে সে পাবে না। হয়তো কারো মুখে তামিমের এঙ্গেজমেন্টের কথা শুনে
মায়া একটা বড়সড় ধাক্কা খাবে। এইরকম নানান চিন্তা তামিমের মাথায় ঘুরপাক খাচ্ছে মায়াকে নিয়ে। সন্ধ্যাবেলায় মায়ার পরিবার সবাই রফিক আহমেদের বাড়িতে চলে আসে তামিমের এঙ্গেজমেন্টে। মায়া প্রথমে আসতে চেয়েছিল না, কিন্তু তার বাবার জোরাজুরিতে আসতে হয়েছে। ছেলের এঙ্গেজমেন্টের উপলক্ষে রফিক আহমেদ বাড়িতে আজ বিশাল বড় আয়োজন করেছে। সারা বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাড়ি ভর্তি লোকজন, কেউ তার বিজনেস পার্টনার, আবার কেউ তার কর্মচারী বা অফিসের স্টাফ। এক কথায় উনি যাদের দাওয়াত দিয়েছেন তাদের মধ্যে অর্ধেক মানুষই তামিমের এঙ্গেজমেন্টে এসেছে। মায়া তামিমদের বাড়িতে এই প্রথম এসেছে। বিশাল বড় বাড়ি তাদের। এতদিনে সে লোকমুখে শুনে এসেছে রফিক আহমেদের বাড়ি নাকি অনেক সুন্দর। আর আজ মায়া তার নিজ চোখে তাদের বাড়ি ঘুরে ঘুরে দেখছে। হাঁটতে হাঁটতে মায়া হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সেই ব্যক্তিটি সাথে সাথে মায়ের কোমরে জড়িয়ে ধরে ফেলে। মায়া তো ভয়ে চোখ বন্ধ করে ফেললো। তারপর হঠাৎ মনে হলো কে যেন তার কোমরে ধরে রেখেছে। মায়া আস্তে আস্তে নিজের চোখ খুলে সামনে তাকাতেই বড় ধরনের একটা শক খেলো, কারণ যে মানুষটা তার কোমর ধরে রেখেছে সে আর কেউ না, তামিমও মায়াকে এইখানে দেখে খানিকটা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া তামিমকে দেখে অবাক হলো না, তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। তুমি এখানে কিভাবে আর কখন আসলে? আমার পরিবারের সাথে এসেছি। পরিবারের সাথে মানে? তুমি আমাদের আব্বু বলল আপনার আব্বুর কয়েকটা ফ্যাক্টরি নাকি আব্বু দেখাশোনা করেন, তাই আপনার আব্বু আমার আব্বুকে আপনার এঙ্গেজমেন্টের দাওয়াত দিয়েছে। তুমি এখানে এসে ভালোই করেছো। আমি তোমায় কিছু আব্বু হয়তো আমায় খুঁজতেছেন, আমি গেলাম, বাই। আর এঙ্গেজমেন্টের জন্য কংগ্রেস। কথাগুলো বলে মায়া সেখান থেকে আবার তার আব্বু আম্মুর কাছে চলে আসলো। তামিমও সেখানে দাঁড়িয়ে না থেকে মায়ের পিছু নিতে নিতে মায়ের কাছে চলে আসলো। মায়ের কাছে এসে দাঁড়াতেই তামিমের বাবা কোথা থেকে জানিয়ে এসে তামিমের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে আসলেন। কত সময় ধরে তোমায় খুঁজতেছি, কোথায় ছিলে তখন? আব্বু আমি থাক, আর কিছু বলতে হবে না, চলো এখন তোমাদের আন্টি পরানো হবে। আব্বু আমার একটু কথা। যা বলার পরে বলিও, এবার চলো। কথাগুলো বলেই তামিমের বাবা তামিমের হাত ধরে বাহিরে নিয়ে এসে স্টেজে গিয়ে দাঁড়ালেন। আর ওই সময় রিয়ার আব্বু রিয়াকে নিয়ে স্টেজে এসে দাঁড়ালেন। এরপর তামিমের বাবা মাইক হাতে নিয়ে সবাইকে অ্যানাউন্স করে জানিয়ে দিলেন যে এখনই তার ছেলের এঙ্গেজমেন্ট হবে। তামিমের বাবার অ্যানাউন্স শুনে পার্টিতে থাকা সব লোকজন স্টেজের সামনে এসে দাঁড়ালো। মায়াও এসেছে, কিন্তু একদম পিছনে। সে কোনো রকমে তামিমকে দেখতে পাচ্ছে। তামিম আজ একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে আছে, সাথে সাদা কালারের পায়জামা, যা ছেলেরা পাঞ্জাবির সাথে পরে। মায়ের কাছে তামিমকে আজ অনেক সুন্দর লাগছে, কিন্তু কিছুক্ষণ পরেই তার ভালোবাসা মানুষটা অন্য কারো হয়ে যাবে, এটা ভাবতেই মায়ার মন কেঁদে উঠল। এদিকে রিয়ার বাবা রিয়ার হাতে একটা আংটি দিয়ে বললেন তামিমের হাতে পরিয়ে দিতে। রিয়া খুশি মনে আংটিটা তামিমকে পরিয়ে দিল। এবার তামিমের পালা। তামিমকেও তার আব্বু একটা আংটি দিয়ে বললেন রিয়ার হাতে পরিয়ে দিতে। তামিম আংটিটা নিয়ে চারপাশে তাকিয়ে মায়াকে খুঁজতে লাগলো, কিন্তু মায়া অনেক পিছনে থাকায় তামিম তাকে দেখতে পাচ্ছে না। এবার তামিমের বাবা একটু দমকে সুরে বললেন, আংটি না পরিয়ে চারপাশে তাকিয়ে কি দেখছো? তামিম তার বাবার ধমক শুনে রিয়ার হাতে আংটি পরাতে যাবে, তখনই হঠাৎ পিছন দিক থেকে কে যেন চিৎকার করে বলল, না, এঙ্গেজমেন্ট হবে না। তামিম শুধু আমার, ওনাকে না পেলে আমি মরে যাব। কথাটা শুনেই তামিম, তামিমের বাবা আর উপস্থিত সবাই পেছনে তাকালো। তামিম দেখলো মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তখনই টেবিলের পাশে থাকা একটা ছুরি নিয়ে মায়া নিজের হাতে কবজিতে জোরে একটা টান মারলো। সাথে সাথে মায়ের হাত দিয়ে ছিটকানি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। তামিম মায়ের এই অবস্থা দেখে মায়া বলে জোরে জোরে একটা চিৎকার করে স্টেজ থেকে নেমে লোকদের সরিয়ে মায়ের কাছে এসে মায়াকে নিজের বুকের মধ্যে নিয়ে নিল। মায়া তুমি এটা কি করলে? কেন করলে এমনটা? খুব ভালোবাসি আপনাকে। আপনাকে কিভাবে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেই বলেন? ভালোবাসি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। অনেক কষ্টে কথাগুলো বলল মায়া। আই লাভ ইউ টু। আমিও তোমায় ভালোবাসি। মায়াকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে। কিন্তু আমার যে আর বেশি সময় নেই, হয়তো কিছুক্ষণের মধ্যেই আমি এই দুনিয়া ছেড়ে। কথাগুলো শেষ হওয়ার আগেই মায়া জ্ঞান হারিয়ে ফেলে। না, আমি তোমার কিছু হতে দিব না। রকি, গাড়ি বের কর। কথাগুলো বলেই তামিম মায়াকে কুলে তুলে নিল আর বাড়ির বাইরে এসে গাড়িতে উঠে রকিকে হসপিটালে নিয়ে যেতে বলল।
রকিও তামিমের কথার মতো তাদের পাশে থাকা একটা হসপিটাল নিয়ে এসে গাড়ি থামালো। তামিম গাড়ি থেকে নেমে মাকে কোলে করে নিয়ে হসপিটালে ঢুকে জোরে জোরে ডাক্তার বলতে লাগলো। চিৎকার শুনে একজন নার্স দৌড়ে তামিমের সামনে এসে দাঁড়ালো। ও মাই গড, ওনার হাত এতটা কাটলো কি করে? ডাক্তার কোথায়? ডাক্তারকে ডাকুন। যে করেই হোক আমার মায়াকে আমি সুস্থ দেখতে চাই। আমার মায়ার কিছু হলে প্লিজ আপনি শান্ত হন, আমি এক্ষুনি ডাক্তার বাবুকে নিয়ে আসছি। বলেই নার্সটা কোথায় যেন চলে গেল। কিছুক্ষণ পর নার্সটা একটা ডাক্তারকে নিয়ে আসলো। সাথে আরও কয়েকজন নার্স একটা খাট নিয়ে আসলো, যেটাতে করে পেশেন্টকে অপারেশন থিয়েটারে আনা হয়। পেশেন্টকে এই খাটের মধ্যে রাখেন, আর তোমরা তাড়াতাড়ি ওনাকে নিয়ে ভিতরে আসো। ডাক্তারের কথায় তামিম মায়াকে ওই খাটে রাখলো, আর নার্সরা মায়াকে নিয়ে অপারেশন থিয়েটারের রুমে চলে আসলো। তামিমও ভেতরে যেতে যাচ্ছিল, কিন্তু একটা নার্স তাকে ভিতরে আসতে নিষেধ করে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। তামিম ওখানেই মাটির মধ্যে দবাস করে বসে পড়ে। মায়ার এমন অবস্থার জন্য তামিম নিজেই দায়ী। তার আব্বুকে সে মায়ের বিষয়ে বলতে পারতো, কিন্তু তার আব্বু যদি ওই দিনের মতো মায়ের মতামত জানতে চায় আর মায়া না করে দেয়, সে যে তামিমকে ভালোবাসে না, তাহলে তো তামিম রিয়াকে বিয়ে করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তারপরও তামিম সব কিছুর জন্য নিজেকে দোষারোপ করছে আর অজরে কেঁদে যাচ্ছে। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে এক নার্স বের হয়, এসে তামিমকে বলল, পেশেন্টের শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে, দ্রুত এ পজিটিভ গ্রুপের এক ব্যাগ রক্তের ব্যবস্থা করুন, না হলে পেশেন্টকে বাঁচানো যাবে না। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। যত রক্ত লাগে আমার থেকে নেন, তারপরও আমার মায়াকে বাঁচান প্লিজ। ওকে, আপনি আমার সাথে আসুন। বলেই তামিমকে একটা রুমে নিয়ে গিয়ে ওর একটা বেডে শুয়ে ওর শরীর থেকে এক ব্যাগ রক্ত নিয়ে তামিমকে বেডে শুয়ে থাকতে বলে নার্সটা রক্ত নিয়ে চলে গেল। অপরদিকে তামিমের বাড়িতে উপস্থিত সব লোকজন প্লাস তামিম মায়ের পরিবারের মানুষেরা এখানে কিছু বুঝে উঠতে পারছে না যে কি থেকে কি হয়ে গেল। একটু আগে বাড়িতে উপস্থিত লোকজন একে অন্যের সাথে কানাকানি করতে লাগলো। মেয়েটাকে আর রফিক সাহেবের ছেলেকে ওসব বললো কেন, আর রফিক সাহেবের ছেলে মেয়েটাকে নিয়ে কোথায় বা গেল। তামিমের বাবার সাথে সাথে রকির ফোনে কল দিয়ে জিজ্ঞেস করলেন তামিম এখন কোথায় আছে। রকিও বলল তাদের পাশের হসপিটালে। তারপর তামিমের বাবা তাদের গাড়ি নিয়ে পাশের হসপিটালে চলে আসলো, সাথে মায়ার মা বাবাও এসেছেন। হসপিটালে ঢুকে মায়ার মা বাবা তামিমকে দেখে দৌড়ে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তার মেয়ে কোথায়। তামিম কিছু না বলে ইশারা দেখিয়ে দিল ভিতরে তার চিকিৎসা চলছে। কারো মুখে কোনো কথা নেই। মায়ার মা বাবা মেয়ের শোকে নীরবে কেটে যাচ্ছেন, সাথে তামিমও নীরবে নিজের চোখে জল ফেলছে। এভাবে কেটে গেল প্রায় 30টা মিনিট। হঠাৎ ভিতর থেকে একজন ডাক্তার বের হয়ে এসে তাদের সামনে দাঁড়ালেন। ডাক্তারকে দেখে তামিম নিজ থেকে উঠে দাঁড়ালো। আচ্ছা, পেশেন্ট আপনাদের কি হয়? জি, ও আমাদের মেয়ে, আমরা ওর বাবা মা। ডাক্তার সাহেব, আমার মেয়ে এখন কেমন আছে? আল্লাহর রহমতে আপনাদের মেয়ে এখন ভালোই আছে, তবে আরো দেরি করে হসপিটালে আসলে পেশেন্টকে হয়তো বাঁচানো সম্ভব হতো না। আমরা কি এখন ওর কাছে যেতে পারবো? এখন না, 30 মিনিট পরে যান। আর পেশেন্টের সাথে এখন বেশি কথা বলা যাবে না, তাহলে পেশেন্টের সমস্যা হবে। কথাটা বলেই ডাক্তার সেখান থেকে চলে গেল। 30 মিনিট পর মায়ার মা বাবা দুজন ভিতরে ঢুকলেন, দেখলেন মায়া বিছানার উপর শুয়ে আছে। আম্মু, তুমি এ কাজ কেন করলে? তার আব্বুর গলা শুনে চোখ মিলে সামনে তাকিয়ে দেখলো তার আব্বু। আব্বু, আমি ওনাকে খুব ভালোবাসি, ওনাকে ছাড়া আমি বাঁচবো না। ওরা কোথায় আর আমরা কোথায়? ওরা কি তোমার ওর সাথে মেনে নিবে? মেনে না নিলে আমি আবার কিছু একটা। চুপ, বেয়াদব মেয়ে কোথাকার। ভুলেও আর এমন কথা মুখে আনবে না। আব্বু আনছি তো ওনার সাথে আমি কথা বলবো। এবার চুপটি মেরে শুয়ে থাকো, কোনো কথা বলবা না আর। তারপর মায়ার মা বাবা রুম থেকে বেরিয়ে গেলেন আর তামিমের আব্বুর সাথে তাদের বিষয়ে কথা বলতে লাগলেন। তামিমও ওই ফাঁকে ভিতরে ঢুকে মায়ের পাশে এসে বসে পড়ল। এই জান পাখি, কেমন লাগছে এখন তোমার? তামিমের কণ্ঠ শুনে অন্যদিকে মুখ করে বলল, আপনার জান পাখি তো রিয়া, আমাকে এই নামে ডাকবেন না বলে দিলাম। রিয়া তো আমার কেউ না, তুমি আমার সব। সো তোমাকে জান পাখি বলে ডাকবো? আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে ওই মেয়েটাকে আংটি পরাতে যাচ্ছিলেন কেন?
আসলে মানে কি করব বলো, আমি যে আব্বুর সব কথা মানি, তাই এই কথাটাও মানতে হলো। আর তুমি যে আমায় ভালোবাসো এটা যদি আমায় আগেই বলে দিতে, তাহলে আমি আব্বুকে তোমার বিষয়ে বলতে পারতাম। কিন্তু তুমি আমায় ভালোবাসার কথা বলতেছো না দেখেই তো আমি এই কয়দিন রিয়ার সাথে বেশি মেলামেশা করতে শুরু করি, যাতে তুমি একসময় সহ্য করতে না পেরে আমায় এসে ভালোবাসি কথাটা বলে দাও। এখন তুমি যখন বলছো রিয়াকে জান পাখি বলে ডাকতে, তাহলে আমি ওর কাছেই যাই। সাথে সাথে তামিমকে আষ্টে পৃষ্ঠে জোরে জোরে কান্না করে দিল। না, আপনি শুধু আমার, আপনি অন্য কারো হলে আমি মরেই যাব। ধুর পাগলি, আমি কোথাও যাচ্ছি না, আমি তো মজা করলাম। এমন মজা আর কখনো করবেন না বলে দিলাম। আচ্ছা, আর এমন করব না। আপনাদের শেষ হলে আমরা ভিতরে আসতে পারি? হঠাৎ কারো গলার আওয়াজ শুনে পিছন ফিরে দেখলো তার বাবা আর মায়ার মা বাবা। আরে আব্বু, আসো, এখানে পারমিশন নিচ্ছ কেন? না, তোমরা যেভাবে আসো মনে হয় আমরা এসে ডিস্টার্ব করলাম। সবাইকে দেখে লজ্জা পেয়ে তামিমের বুকে মুখ লুকালো। থাক বৌমা, আর লজ্জা পেতে হবে না। বৌমা? তার মানে? আমি রাজি, কারণ আমি চাই না যাকে তোমার ছেলে ভালোবাসে না তার সাথে ওর বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করতে। তাছাড়া মায়ের আব্বু আমার অনেক বিশ্বস্ত লোক, তাই আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু রিয়ার কি হবে? আমি রিয়ার আব্বুর সাথে কথা বলেই এই সিদ্ধান্তটা নিয়েছি। রিয়া নিজেও বলেছে তুমি যেহেতু তাকে বিয়ে করে হ্যাপি হতে পারবে না, তাহলে সেও তোমাকে আর জোর করবে না। তাহলে আমাদের বিয়েটা কবে হবে? আমি আর বিয়ান সাহেব কথা বলে বিয়ের তারিখ ঠিক করে নেই। বলেন বিয়ান সাহেব? হ্যাঁ, সেটাই ঠিক হবে। দুজন মিলে কথা বলে একটা ভালো দিন দেখে তাদের বিয়ে দিয়ে দেবনি। আচ্ছা, তাহলে চলেন, আমরা এখন বাইরে যাই, ওরা থাকুক। তারপর তারা সবাই চলে গেল। আপনারা হয়তো ভাবছেন তামিমের বাবা মায়াকে কিভাবে এত সহজে মেনে নিল, তাই তো? তাহলে শুনে, যখন মায়ের মা বাবা মায়াকে দেখার জন্য অপারেশন থিয়েটারে ঢুকেছিল, তখন তামিম তার বাবাকে অনেক রিকোয়েস্ট করে মায়াকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি করায়। সে বলে রিয়ার সাথে তার বিয়ে হলে সে বা রিয়া কেউই সুখী হতে পারবে না, অযথা একটা মেয়ের জীবন নষ্ট হবে। তামিমের বাবাও লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল, তাই তিনি ছেলের কষ্টটা বুঝতে পেরে মায়াকে ওনার ছেলের বউ বানাতে রাজি হয়ে যান। সবাই তো চলে গেছে, এবার আমার দিকে তাকাও। না, আমার লজ্জা করছে। আচ্ছা, আপনার আব্বু এত সহজে আমাদের সম্পর্ক মেনে নিলেন কিভাবে? তারপর মাকে সব বলল। বুঝলে, এবার আমার দিকে তাকাও তো দেখি। না, আমি এইভাবেই থাকবো। আপনার বুকে থাকতে আমার অনেক ভালো লাগছে। পাগলি একটা। আপনার। এভাবেই কেটে গেল আরো কিছুদিন। এই কয়েকদিনে মায়া পুরোপুরি সুস্থ হয়ে গেছে, আর তাদের দু পরিবার মিলে তাদেরও বিয়ে ঠিক করে ফেলেছেন। তারপর অনেক ধুমধাম করে মায়া আর তামিমের বিয়ে হয়ে গেল। এট লাস্ট বাসরাতে একটু ফিল্ম দেখে আসা যাক, চলেন তাহলে। তামিম বাসর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই মায়া বিছানা থেকে উঠে তামিমের কলারে ধরে টান মেরে বিছানার মধ্যে ফেলে দিয়ে তার বুকের মধ্যে চড়ে বসলো। মায়ার এমন কাজে তামিম কিছু বুঝতে না পেরে মায়ার দিকে তাকিয়ে রইল। চুপ, কোনো কথা বলবেন না। আপনি যখন ওই রিয়া মেয়েটার সাথে গায়ে পড়ে ঘষাঘষি করতেন তখন খুব কষ্ট পেতাম আমি, কিন্তু সব মুখ বুঝে সহ্য করে এসেছি। বাট আজ এইসব একেবারে শুট করে নেব। মানে কি শোধ করবে? কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়ান, দেখাচ্ছি। বলেই মায়া তামিমের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে দিয়ে তামিমের ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলো। প্রায় 3 মিনিট কিস করার পর মায়া তামিমের ঠোঁট ছেড়ে দিয়ে তামিমের দিকে তাকায়। মায়া দেখলো তামিম তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়ে কি দেখছেন? বাসরাতে নাকি মেয়েরা তার স্বামীর পা ছুঁয়ে সালাম করে, কিন্তু তুমি তা না করে আমায়। আমি একটু অন্যরকম তো, তাই এমনটা করেছি। কেন, আপনার ভালো লাগেনি? নিজের বউয়ের কিস খেতে কার না ভালো লাগে? সারা জীবন আমায় আপনার বুকের মধ্যে এইভাবে আগলে রাখবেন তো? যতদিন না পর্যন্ত আমার মৃত্যু আসছে ততদিন পর্যন্ত তোমায় আমার বুকের মধ্যে এইভাবে আগলে রাখবো। খুব ভালোবাসি আমি আপনাকে। আমিও তোমায় অনেক ভালোবাসি। বলেই মায়ের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। এভাবেই বেঁচে থাকো পৃথিবীর সব পবিত্র হার না মানা ভালোবাসাগুলো। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। গল্পটা কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না কিন্তু।
আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের প্রিয় স্বপ্ন চ্যানেলের সাথেই থাকুন।